মাঝরাতে চারপাশের পরিবেশটা ঠিক কেমন হয় সেটা একবার কল্পনা করা যাক। উম, ঢাকা শহরের বাকি অংশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন। তখন পুরান ঢাকার ওই স্যাঁতস্যাঁতে ধুলোমাখা আর গোলক ধাঁধার মতো সরু গলিগুলো এক অদ্ভুত বলতে পারেন বেশ গা ছমছমে চরিত্র ধারণ করে। একদম তাই। দিনের বেলা যে রাস্তাগুলো রিকশার টুংটাং শব্দ আর মানুষের কোলাহলে মুখরিত থাকে, রাত বাড়ার সাথে সাথে সেখানে নেমে আসে এক জমাট নিস্তব্ধতা। হ্যাঁ, আর এই নিস্তব্ধতা এতটাই ভারী যে গলির ভেতর দিয়ে একা হাঁটার সময় নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দও যেন কানে প্রতিধ্বনিত হতে থাকে। ঠিক বলেছেন। আর ঠিক এমন একটা পরিবেশেই পথের একেবারে শেষে ধরুন আবছা হলুদ সোডিয়াম আলোর নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা পুরনো জরাজীর্ণ ইমারত। নাম লালকুঠি। নামটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? আসলেই প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটা নিচকে শত বছরের পুরনো একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলে একটা অস্বস্তিকর অনুভূতি মেরুদণ্ড পেয়ে নেমে যায়। কারণ তখন মনে হয় বাড়িটা শুধু সেখানে দাঁড়িয়ে নেই, বরং বাড়িটাই উল্টো রাস্তার দিকে তাকিয়ে আছে, ঠিক একটা ক্ষুধার্ত প্রাণীর মতো। বাপরে, দারুণ একটা তুলনা দিয়েছেন। হ্যাঁ, আসলে আমাদের আজকের এই গভীর অনুসন্ধানের উদ্দেশ্য কেবল প্রচলিত কোনো ভূত প্রেতের গল্প বলা নয়। আমাদের কাছে থাকা একাধিক সূত্র, যার মধ্যে রয়েছে স্থানীয়দের দীর্ঘদিনের জনশ্রুতি আর ওই যে রাহাত নামের এক দুঃসাহসী তরুণ সাংবাদিকের সাথে ঘটা একটা রাতের হাড়হিম করা ঘটনার বিবরণ। এক্স্যাক্টলি। সবকিছু একত্রিত করে আমরা আজকে একটা চরম সত্যকে বিশ্লেষণ করব। এই পুরো সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে একটা প্রশ্নই বারবার মাথায় আসছিল, আধুনিক যুগের অতিরিক্ত আত্মবিশ্বাস আর প্রাচীন কোনো অন্ধকারের মুখোমুখি সংঘর্ষ হলে আসলে কি ঘটে। এটা খুবই চমৎকার একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন, কারণ আমরা আধুনিক মানুষেরা নিজেদের বিজ্ঞান, প্রযুক্তি আর যুক্তি দিয়ে এতটাই সুরক্ষিত মনে করি যে আমরা ভুলেই যাই প্রকৃতির বা তার বাইরের জগতে এমন কিছু জিনিস থাকতে পারে যা আমাদের বোধগম্যতার পুরোপুরি বাইরে। হ্যাঁ, আমরা তো ভাবি সবকিছুরই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ঠিক, আর লালকুঠির এই ঘটনাটা ঠিক সেই জায়গাতেই আঘাত করে। আমরা যখন সোর্স ম্যাটেরিয়ালগুলো বিশ্লেষণ করছিলাম, তখন এই বাড়িটির একটা অদ্ভুত দ্বৈত সত্তা বা বলতে পারেন ডুয়াল নেচার খুব স্পষ্টভাবে চোখে পড়ে। ডুয়াল নেচার বলতে ওই দিনের বেলা আর রাতের বেলার পার্থক্যটা? হ্যাঁ, একদম। দিনের আলোতে লালকুঠি পুরান ঢাকার আর 10টা ভাঙাচোরা পলেস্তারা খসে পড়া পুরনো বাড়ির মতোই অত্যন্ত সাধারণ। এর পাশ দিয়ে হেঁটে গেলে হয়তো কেউ দ্বিতীয়বার ফিরেও তাকাবে না। খুবই সাধারণ একটা দৃশ্য। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে রাতের অন্ধকারে এই বাড়িটার জ্যামিতিক রূপ বা এর ভেতরের পরিবেশ যেন পুরোপুরি বদলে যায়। স্থানীয়রা বিশ্বাস করেন রাতের বেলা এটা একটা অশুভ এবং জীবন্ত সত্তায় পরিণত হয়। এই দিনের বেলা সাধারণ আর রাতে ভয়ঙ্কর হয়ে ওঠার বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। আমি যদি একটা উপমা দিই, লালকুঠিকে আমার ঠিক একটা ভেনাস ফ্লাইট্র্যাপ বা ওই ধরনের শিকারী উদ্ভিদের মতো মনে হয়। আচ্ছা, ভেনাস ফ্লাইট্র্যাপ, ইন্টারেস্টিং। হ্যাঁ, ভেনাস ফ্লাইট্র্যাপ বাইরে থেকে দেখতে খুব নিরীহ, এমনি কি আকর্ষণীয় একটা গাছ। কোনো পোকামাকড় যখন তার পাতার ওপর এসে বসে, সে ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে সে আসলে একটা মৃত্যু ফাঁদে পা দিয়েছে। গাছটা একদম শান্ত হয়ে অপেক্ষা করতে থাকে। একদম। আর শিকার যখন পুরোপুরি ভেতরে চলে যায়, তখন হঠাৎ করে পাতা দুটো বন্ধ হয়ে যায়। লালকুঠিও যেন শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক তেমনই একটা ফাঁদ পেতে রেখেছে। সে দিনের বেলা নিজেকে লুকিয়ে রাখে আর রাতের বেলা তার শিকারের জন্য অপেক্ষা করে। ভেনিস ফ্লাইট্র্যাপের উপমাটা এখানে বেশ চমৎকার, তবে সোর্সগুলোর আরও গভীরে গেলে আমি এই ব্যাখ্যার সাথে একটু দ্বিমত পোষণ করব। তাই নাকি? কেন? কারণ ভেনিস ফ্লাইট্র্যাপ স্রেফ একটা বায়োলজিক্যাল ফাঁদ, কিন্তু লালকুঠির মেকানিজমটা আরও অনেক বেশি সাইকোলজিক্যাল। এটাকে একটা ফাঁদ বালার চেয়ে বরং একটা অভিশপ্ত আয়না বা স্পঞ্জের সাথে তুলনা করা যেতে পারে। স্পঞ্জ চারপাশের কিছু শুষে নেওয়ার মতো? হ্যাঁ, ঠিক তাই। স্থানীয় লোকজনের মুখে মুখে ফেরে যে এই বাড়ির প্রতিটি ইটের সাথে রক্ত আর অভিশাপ মিশে আছে। রাতের গভীরে নাকি এর ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসে। হ্যাঁ, সোর্সে ওই লাল শাড়ি পরা নারীর ছায়ার কথাও তো উল্লেখ আছে, জানালায় দাঁড়িয়ে থাকে। এক্স্যাক্টলি। এই যে বছরের পর বছর ধরে জমে থাকা ভয়, কোনো প্রাচীন ট্রমা বা অবদমিত ক্ষোভ, এগুলো কিন্তু স্রেফ গল্প নয়,
প্যারানর্মাল বা অতিপ্রাকৃত তত্ত্বে বিশ্বাস করা হয় যে চরম কোনো নেতিবাচক আবেগ বা ট্রমা ওই জায়গার পরিবেশকে চিরস্থায়ীভাবে দূষিত করে দেয়। আচ্ছা, তার মানে বাড়িটা শুধু শিকার ধরে না, বরং সে নিজে ওই পুরনো ট্রমার একটা জীবন্ত সংরক্ষণাগার হয়ে ওঠে। একদম ঠিক ধরেছেন। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের গল্পের মূল চরিত্র, মানে ওই তরুণ সাংবাদিক রাহাতের প্রবেশ ঘটে। হ্যাঁ, রাহাত, যে কিনা রহস্যের গন্ধ পেলেই ছুটে যেত। ঠিক মানুষের মুখে মুখে ঘোরা এই লাল কুঠির গল্পগুলোই রাহাতকে চুম্বকের মতো ওই বাড়ির দিকে টেনে নিয়ে গিয়েছিল। সে চেয়েছিল এই সব কিংবদন্তিকে মিথ্যা প্রমাণ করতে। সোর্স বলছে সবার নিষেধ সম্পূর্ণভাবে উপেক্ষা করে রাহাত একা একাই রাত প্রায় 1টার দিকে ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। একাই? ভাবা যায়? সেটাই তো। এখন মানুষের মনস্তত্ত্ব নিয়ে যদি ভাবি, কেন মানুষ এমনটা করে? চোখের সামনে স্পষ্ট একটা বিপদের সংকেত, এলাকার বহু মানুষটাকে নিষেধ করেছে, পরিবেশটা ভয়াবহ। তবু মানুষ কেন অজানার দিকে এভাবে ছুটে যায়, তাই তো? হ্যাঁ, এটা কি নিছকই সত্য জানার অদম্য আগ্রহ, নাকি মানুষের সেই চিরন্তন অহংকার বা হুব্রিস, যা তাকে মনে করায় যে আমার সাথে এমন কিছুই হবে না? এখানে এই হুব্রিস বা অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয়টা একেবারে নিখুল একটা পয়েন্ট। মানুষের বিবর্তনের সাথে এই কৌতূহলটা জড়িয়ে আছে। আমরা অজানা জিনিসকে ভয় পাই, এটা ঠিক, কিন্তু একই সাথে সেই অজানাকে জয় করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা আদিম তাড়নাও আমাদের ভেতরে কাজ করে। মানে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া? হ্যাঁ, রাহাত হয়তো ভেবেছিল তার হাতের ওই আধুনিক ক্যামেরা, ওই রেকর্ডিং প্রযুক্তি তাকে সমস্ত কুসংস্কার আর বিপদ থেকে একটা অদৃশ্য বর্মের মতো রক্ষা করবে। কিন্তু বিপদ তো আর প্রযুক্তি চেনে না। ঠিক। সোর্সের বিবরণ অনুযায়ী রাত 1টায় যখন সে ওই বাড়ির সামনে দাঁড়ায়, চারপাশের পরিবেশটাকে ক্রমাগত সতর্ক করছিল। বাতাসে একটা অদ্ভুত শনশন শব্দ, আর অনেক দূর থেকে ভেসে আসা কুকুরের একটানা ডাক। এই কুকুরের ডাকের বিষয়টা কিন্তু খুব সিগনিফিকেন্ট। রাতের বেলা কুকুরের ওই একটানা সুর করে ডাকা এমনিতেই একটা গা ছুমছুমে পরিবেশ তৈরি করে। লোককথায় বলা হয় কুকুর অশুভ কিছু দেখতে পায়। হ্যাঁ, এটা তো প্রচলিত বিশ্বাস। তবে লোককথার বাইরে গিয়ে যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দেখি। আচ্ছা, বিজ্ঞানে কি বলে? বিজ্ঞানে বলে প্রাণীরা এমন অনেক ফ্রিকোয়েন্সির শব্দ বা ইনফ্রাসাউন্ড শুনতে পায় যা মানুষের কান ধরতে পারে না। যেমন ধরুন, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগেও প্রাণীরা অস্থির হয়ে ওঠে। ওহ, তার মানে লাল কুঠির আশেপাশে কুকুরের ওই ডাক হয়তো পরিবেশের এমন কোনো অস্বাভাবিক পরিবর্তনের সংকেত ছিল যার রাহাতের ব্রেন প্রসেস করতে পারছিল না। একেবারেই তাই। কিন্তু রাহাত তার ওই আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে পুরনো দরজাটা ঠেলে ভেতরে ঢুকেই পড়ে। আর সোর্স বলছে ভেতরে ঢুকার সাথে সাথেই একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া তার শরীরকে ছুঁয়ে যায়। এই ঠান্ডা হাওয়ার বিষয়টা কি সেই বিখ্যাত কোল্ড স্পট? আমি যতদূর জানি প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এই টার্মটা খুব ব্যবহার করেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, কোল্ড স্পট। তবে এর পেছনের তত্ত্বটা বোঝা জরুরি। শুধু তো হঠাৎ করে একটা ঘর ঠান্ডা হয়ে যায় না। তাহলে কি ঘটে আসলে? থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার একটা অদ্ভুত ব্যাখ্যা এখানে ব্যবহার করা হয়। বলা হয় কোনো অতিপ্রাকৃত সত্তা যখন নিজেকে প্রকাশ করতে চায় বা পরিবেশে কোনো প্রভাব ফেলতে চায়, তখন তার বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আচ্ছা। আর সেই এনার্জিটা তারা সংগ্রহ করে চারপাশের পরিবেশের উত্তাপ শুষে নেওয়ার মাধ্যমে। ফলে সেই নির্দিষ্ট জায়গার তাপমাত্রা কয়েক সেকেন্ডের মধ্যে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়। বাপরে, তার মানে রাহাত যখনই ওই কোল্ড স্পটের ভেতর দিয়ে হাঁটল, তার অবচেতন মন হয়তো বুঝে গিয়েছিল যে সে একটা ভয়ঙ্কর জায়গায় পা দিয়েছে। কিন্তু তার চেতন মন সেটা মানতে নারাজ ছিল। হ্যাঁ, তা সত্ত্বেও রাহাত তার ক্যামেরা অন করে অত্যন্ত অহংকারের সাথেই ঘোষণা করল, আজ আমি প্রমাণ করব লাল কুঠির সব গল্পই মিথ্যা। চরম বোকামি। আর এই কথাটা বলা শেষ হতে না হতেই হঠাৎ তার পেছনে থাকা ভারী কাঠের দরজাটা প্রচণ্ড শব্দে ধপ করে আপনা আপনি বন্ধ হয়ে যায়। ওই যে আপনি ভেনাস ফ্লাইট ট্র্যাপের পাতা বন্ধ হয়ে যাওয়ার কথা বলছিলেন না? হ্যাঁ, ঠিক সেই মুহূর্তটা। ফালাদ বন্ধ হয়ে গেল। এই প্রথম রাহাতের বুঝতে পারার কথা যে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। সোর্সের বর্ণনায় এর পরে যে শব্দটার কথা বলা হয়েছে তা আমার কাছে চরম মাত্রার সাইকোলজিক্যাল টর্চার মনে হয়েছে। ওই পায়ের শব্দের কথা বলছেন তো? হ্যাঁ, চারপাশের সেই বদ্ধ নিস্তব্ধতার মধ্যে রাহাত শুনতে পেল দোতলার দিক থেকে ভেসে আসছে কারো ভারী পায়ে হাঁটার আওয়াজ। ধূপ ধূপ ধূপ। উফ, ভাবলে গা কাটা দিয়ে ওঠে। কেউ একজন খুব ধীরলয়
অত্যন্ত হিসেব করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎ করে কেউ তেড়ে আসার চেয়ে এই ধীরগতির আওয়াজটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। অবশ্যই, কারণ দ্রুত কোনো আক্রমণের ক্ষেত্রে মানুষের ব্রেন সাথে সাথে ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। মানে হয় সে লড়াই করবে নয়তো পালাবে। হ্যাঁ, একটা রিফ্লেক্স কাজ করে। কিন্তু এই ধীর লয়ে নেমে আসা শব্দটা শিকারের মনে একটা চূড়ান্ত উৎকণ্ঠা বা অ্যান্টিসিপেশন তৈরি করে। এটা একটা মেসেজ দেওয়া যে আমি আসছি এবং তোমার পালানোর কোনো জায়গা নেই। ওরে বাবা, এই চরম আতঙ্কের মধ্যেও কিন্তু রাহাত কাঁপতে থাকা ভাঙা সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে। হ্যাঁ, সাংবাদিক তো রহস্যের শেষ দেখতে চাইছিল। আর এখানেই ঘটে পুরো ঘটনার অন্যতম চমকে দেওয়া একটি মুহূর্ত। দোতলার একটা ভাঙা ঘরে দাঁড়িয়ে রাহাত হঠাৎ তার ক্যামেরার স্ক্রিনে লক্ষ্য করে তার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। স্ক্রিনে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে নেই। হ্যাঁ, যখন সে বাস্তবে খালি চোখে পেছনে ফিরে তাকায়, সেখানে কেউ নেই, চারপাশ একদম ফাঁকা। অদ্ভুত ব্যাপার তো। এই জায়গাটা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। এখানে ক্যামেরার লেন্সকে আমি একটা আধ্যাত্মিক থার্ড আই বা তৃতীয় চোখের সাথে তুলনা করতে চাই। মানুষের চোখ তো খুব সীমিত একটা স্পেকট্রাম বা বর্ণালী দেখতে পায়, কিন্তু লেন্সের সেন্সর হয়তো এমন কিছু দৃশ্যমান করতে পারে যা আমাদের সাধারণ দৃষ্টির বাইরে। ক্যামেরার এই থার্ড আই যেন সেই অদৃশ্য জগতের প্রতিবিম্ব ধরে ফেলেছিল, এমনটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, ঠিক তাই। এখানে আমি আপনার সাথে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। আচ্ছা, কেন? ক্যামেরার লেন্সকে আধ্যাত্মিক থার্ড আই বলার চেয়ে বরং আমি এটাকে র ডেটা বা কাঁচা তথ্যের একটা সম্পূর্ণ নির্লিপ্ত সংগ্রাহক বলবো। র ডেটা একটু বুঝিয়ে বলবেন? বিষয়টা ভেবে দেখুন, মানুষের চোখ যা দেখে তা ব্রেনের ইমোশন, ভয় বা লজিক দিয়ে ফিল্টার হয়ে আসে। কিন্তু একটা মেশিনের, একটা ক্যামেরা সেন্সরের তো কোনো আত্মা বা ইমোশন নেই। তার মানে লেন্স যা ধরছে সেটা কোনো মনের ভুল বা হ্যালুসিনেশন নয়। ওহ, বুঝতে পেরেছি। অতি প্রাকৃত সত্তাটি হয়তো ওই ঘরের আলোর রশ্মিকে বা পরিবেশকে ফিজিক্যালি ম্যানিপুলেট করতে পারছিল। খালি চোখে মানব মস্তিষ্ক সেই সূক্ষ্ম পরিবর্তনটা ধরতে না পারলেও ক্যামেরার টেকনোলজি সেই ফিজিক্যাল রিয়ালিটিটা ঠিকই রেকর্ড করে ফেলেছে। তার মানে অদৃশ্য হলেও জিনিসটা ঠিক সেখানেই ছিল। একদম তাই। আপনার এই ব্যাখ্যাটা পরিস্থিতিটাকে আরও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর করে তুলছে। মানে এটা শুধুই মনের বিভ্রম ছিল না, কারণ এর ঠিক পরেই আসে সেই ভয়ঙ্কর অডিটরি এক্সপিরিয়েন্স। সোর্স উল্লেখ করেছে, ঠিক ওই মুহূর্তে রাহাতের কানের কাছে একদম ফিসফিস করে একটা আওয়াজ আসে, আমাকে মুক্তি দাও। উফ, কানের কাছে ফিসফিসানি। হ্যাঁ, এই ফিসফিসানির পরেই সে দেখে যে ঘরের ফেটে যাওয়া দেয়ালগুলো থেকে রক্ত গড়াতে শুরু করেছে। শুধু তাই নয়, ওই ফাটলগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একাধিক হাত, যেন কেউ দেয়ালের ভেতর থেকে ওই ইট পাথরের খাঁচা থেকে মুক্তি চাইছে। দেয়াল থেকে হাত বেরিয়ে আসা বা রক্ত গড়ানো, এই দৃশ্যগুলো প্রমাণ করে যে লালকুঠি নামের এই কাঠামোটা শুধু ইট সিমেন্টের তৈরি কোনো জড়বস্তু নয়, এটা একটা বিশাল জীবন্ত অর্গানিজমে পরিণত হয়েছে। জীবন্ত অর্গানিজম? হ্যাঁ, বছরের পর বছর ধরে ঘটা ট্রমাগুলোকে সে শুধু জমিয়ে রাখেনি, সেগুলোকে একটা ফিজিক্যাল রূপ দিয়েছে। আর এরপরে গল্পে সে ক্লাইম্যাক্স বা চরম পরিণতি ঘটে। ঘরের মাঝখানে হঠাৎ করেই আবির্ভূত হয় সে নারী। হ্যাঁ, লাল শাড়ি পরা সেই নারী মূর্তি। রাহাত যখন কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করে, কে তুমি, তখন সেই নারী ধীরে ধীরে মাথা তোলে। আর তার চেহারাটা? সোর্সের বর্ণনা অনুযায়ী ওই নারীর মুখে কোনো চোখ ছিল না। চোখের জায়গায় ছিল শুধু দুটো রক্তাক্ত গর্ত। মুখটা বিকৃত, আর ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত পৈশাচিক হাসি। বাপ রে! আর সে বলে ওঠে, আমি এখানেই আছি সব সময়। এই বলে সে সোজা রাহাতের উপর ঝাঁপিয়ে পড়ে। এই যে চোখ না থাকার বিষয়টা, এটা কিন্তু একটা খুব শক্তিশালী মেটাফোর বা রূপক। মেটাফোর? কিভাবে? আমরা বলি চোখ হচ্ছে আত্মার জানালা। চোখ না থাকার অর্থ হলো এই সত্তার মধ্যে কোনো মানবিকতা, দয়া বা নিজের কোনো ব্যক্তিসত্তা আর অবশিষ্ট নেই। সে শুধুই এক অন্ধ আক্রোশ, সীমাহীন যন্ত্রণা আর অভিশাপের একটা সলিড রূপ।
একদম পিওর ইভিল বলতে যা বোঝায়। ঠিক, রাহাত যখন এই চূড়ান্ত হুমকির মুখোমুখি হলো তখন তার বাঁচার প্রবৃত্তি কাজ করতে শুরু করে এবং সে চিৎকার করে নিচে দৌড়ে পালাতে থাকে। কিন্তু এই পালানোর চেষ্টাতেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক এবং স্পেশাল খেলা। এক্স্যাক্টলি। সোর্সে বলা আছে রাহাত যতই নিচে দৌড়াচ্ছে, যতই সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছে, সে যেন বারবার একই জায়গায় সেই দোতলার ঘরেই ফিরে আসছে। যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছে। হ্যাঁ, আমার তো মনে হয় প্রচণ্ড আতঙ্কে রাহাতের ব্রেন তার স্পেশাল অ্যাওয়ারনেস বা দিগ্ভ্রম ঘটিয়ে ফেলেছিল। কারণ ঘুটঘুটে অন্ধকারে চরম প্যানিক অ্যাটাক হলে মানুষ তো এমনিতেই পথ হারিয়ে ফেলে। সোর্স কি এটাকে শুধুই রাহাতের প্যানিক অ্যাটাক বলছে, নাকি এর পেছনে অন্য কোনো লজিক দাঁড় করিয়েছে? প্যানিক অ্যাটাক হলে একজন মানুষ হয়তো ভুল দরজায় যাবে বা অন্ধকারে হোঁচট খাবে, কিন্তু বারবার হুবহু একই জায়গায় একই সিঁড়ি দিয়ে নেমে আবার দোতলার একই ঘরে ফিরে আসা, এটা সাধারণ প্যানিক অ্যাটাক দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে ব্যাপারটা কি? প্যারানর্মাল ফিল্ডে বা কোয়ান্টাম থিওরির কিছু ফ্রিঞ্জ আইডিয়াতে একে বলা হয় স্পেশাল লুপ। স্পেশাল লুপ জিনিসটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে যখন কোনো জায়গায় অশুভ শক্তি বা ট্রমাটিক এনার্জি চরম আকার ধারণ করে, তখন সেটা ফিজিক্সের সাধারণ নিয়মগুলোকে ভেঙে ফেলে। স্থান বা স্পেস তখন আর সরল রেখায় চলে না, সেটা দুমড়ে মুচড়ে একটা বৃত্ত বা লুপে পরিণত হয়। ও, তার মানে সে আসলে গোল হয়ে একই জায়গায় ঘুরছিল? ঠিক তাই। লালকুঠি এখানে রাহাতকে শারীরিকভাবে আটকে ফেলার আগে বাস্তবতা এবং স্পেসকে বাঁকিয়ে দিয়ে তাকে মানসিকভাবে সম্পূর্ণ পঙ্গু করে দিতে চাইছে। আর সেই মানসিক পঙ্গুত্বের চূড়ান্ত পেরেকটা ঠোকা হয় যখন রাহাত পালাতে পালাতে সামনের দেয়ালে একটা ছবি দেখতে পায়। ছবি? কিসের ছবি? সোর্সের বর্ণনা মতে ছবিটা অন্য কারো নয়, খোদ রাহাতের নিজের ছবি। ওরে বাবা! নিজের ছবি। ওরে বাবা! কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, দেয়ালে ঝোলানো ওই ছবিতে রাহাতের চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো মনি নেই, শুধু কুচকুচে কালো শূন্যতা। সে চোখ না থাকার মেটাফোরটা আবার ফিরে এলো। হ্যাঁ, আর ঠিক তখনই চারপাশ থেকে অশরীরী কণ্ঠে আওয়াজ আসতে থাকে, তুই এখান থেকে বের হতে পারবি না। লালকুঠি কাউকে ঢুকতে দেয়, কিন্তু বের হতে দেয় না। ভয়ঙ্কর! ওই লাল শাড়ি পরা নারীর চোখে গর্ত ছিল, আর রাহাতের ছবিতে চোখ কালো। এ দুটোর মধ্যে নিশ্চয়ই গভীর কোনো সম্পর্ক আছে। সম্পর্কটা হলো নিজের সত্তা বা অটোনমি হারিয়ে ফেলা। নিজের কালো চোখের ছবি দেখার অর্থ হলো নিজের আত্মার মৃত্যু দেখা। তার মানে রাহাত তখন বুঝতে পারল যে তার আর বাঁচার কোনো আশা নেই। হ্যাঁ, লালকুঠি রাহাতকে বুঝিয়ে দিল যে বাইরের জগতের ওই অহংকারী সাংবাদিক রাহাতের আর কোনো অস্তিত্ব নেই। তার আত্মাকেও শুষে নেওয়া হয়েছে। সে এখন এই বাড়ির অগণিত বন্দী আত্মারই একজন হয়ে গেছে। এই স্পেশাল লুপ বা স্থানিক গোলক ধাঁধা থেকে তার আর কোনো মুক্তি নেই। এর পরের ঘটনাটা আধুনিক সমাজের জন্য একটা বড়সড় ধাক্কা। রাহাতের এই হাড়হিম করা অভিজ্ঞতার পর বাস্তব জগতে প্রমাণ হিসেবে কি রয়ে গেল? পরের দিন সকালে তো লোকজন কিছু একটা পেয়েছিল, তাই না? হ্যাঁ, পরের দিন সকালে এলাকার লোকজন লালকুঠির ঠিক বাইরে একটা ভাঙা ক্যামেরা পড়ে থাকতে দেখে। কিন্তু রাহাতের কোনো খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। একজন জলজন্ত মানুষ যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। এটা ভাবলি তো গায়ে কাটা দিয়ে ওঠে। কিন্তু আসল রহস্যটা আর চরম আতঙ্কটা লুকিয়েছিল ওই উদ্ধার হওয়া ক্যামেরার শেষ ফুটেজে। ওই শেষ ফুটেজটা আসলে যুক্তিবাদী মানুষের সব হিসাব নিকাশ একেবারে উল্টে দেয়। ফুটেজে দেখা যায় রাহাত ধীরে ধীরে একটা ইটের দেয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে। দেওয়ালের ভেতরে? মানে ফিজিক্যাল একটা দেওয়ালের ভেতরে? হ্যাঁ, যেন দেয়ালটা কোনো কঠিন পদার্থ নয়, বরং একটা চোরাবালির মতো তাকে আস্তে আস্তে গিলে খাচ্ছে। এটা প্রমাণ করে যে বাড়িটা সত্যিই তার শিকারকে নিজের ফিজিক্যাল কাঠামোর অংশ বানিয়ে নেয়। বাপরে! আর সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যটা হলো দেওয়ালের ভেতর ডুবে যাওয়ার সময় রাহাতের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা নারী, আর তার ঠোঁটে লেগে আছে সেই জমাট বাঁধা ঠান্ডা হাসি। এই ঘটনাগুলো নিয়ে যখনই আমরা আলোচনা করি তখন খুব প্রাসঙ্গিক একটা বিষয় সামনে আসে। আমরা যারা 21 শতকের মানুষ, যারা বিজ্ঞান, লজিক আর টেকনোলজিতে বিশ্বাস করি, তারা কেন এই ধরনের ঘটনাগুলোতে এত গভীরভাবে শিউরে উঠি? আসলে ভয়টা তো আমাদের একদম মজ্জাগত। হ্যাঁ, এর কারণ সম্ভবত এই যে ঘটনাগুলো আমাদের খুব রূঢ়ভাবে মনে করিয়ে দেয় যুক্তি আর বিজ্ঞানের এই সাজানো আলো ঝলমলে দুনিয়ার ঠিক নিচেই এমন কিছু অন্ধকার শক্তির অস্তিত্ব রয়েছে যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই।
রাহাত তার আধুনিক প্রযুক্তি আর অহংকার নিয়ে গিয়েছিল সেই অন্ধকারকে জয় করতে, কিন্তু অন্ধকার উল্টো তাকেই গ্রাস করে নিল। ঠিক। সোর্স এটাও নিশ্চিত করেছে যে আজও মাঝরাতে লালকুঠির পাশ দিয়ে গেলে কখনো কখনো একজন পুরুষের আর্তনাদ আর এক নারীর তীক্ষ্ণ হাসি শোনা যায়। এটা আসলে আমাদের অস্তিত্বের একটা আদিম ভয়। আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের মস্তিষ্কের গভীরে অন্ধকারে লুকিয়ে থাকা কোনো শিকারীর প্রতি একটা স্বাভাবিক ভীতি রয়েই গেছে। হ্যাঁ, অন্ধকারের ভয়টা তো সেই গুহামানবদের আমল থেকেই আছে। একদম। মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের লোকশ্রুতিগুলো কিন্তু একটা অ্যালার্ম সিস্টেম হিসেবে কাজ করে। লালকুঠির এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃতির বা অতিপ্রাকৃতের এমন কিছু নির্দিষ্ট সীমানা আছে যা পার হওয়া কোনো মানুষেরই উচিত নয়। সেই অদৃশ্য লাইনটা ক্রস করলে পরিণতি রাহাতের মতোই ভয়াবহ হতে পারে। লালকুঠির এই পুরো আখ্যান আমাদের একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যায়। বিজ্ঞান একটা আনঅফিশিয়াল থিওরি আছে যাকে বলা হয় স্টোন টেপ থিওরি। স্টোন টেপ থিওরি, এটা তো প্যারানর্মাল ইনভেস্টিগেশনে খুব পপুলার। হ্যাঁ, এই থিওরি প্রস্তাব করে যে পুরনো ইমারতের পাথর, ইট বা পলিস্টারাগুলো অনেকটা ম্যাগনেটিক টেপ বা ক্যাসেটের মতো কাজ করে। যখন কোনো জায়গায় চরম মাত্রার কোনো ট্রমা, সীমাহীন কষ্ট বা মর্মান্তিক মৃত্যু ঘটে, তখন সেই নেতিবাচক এনার্জি ওই পুরনো দেয়ালগুলো স্পঞ্জের মতো শুষে নেয়। তার মানে ওই দেয়ালগুলো সব রেকর্ড করে রাখছে? ঠিক তাই। শতাব্দী প্রাচীন এই ইমারতগুলো হয়তো সত্যিই ততটা নীরব নয় যতটা আমরা ভাবি। তারা কেবল একটা সঠিক সময়ের অপেক্ষায় থাকে তাদের ভেতরে জমে থাকা পুঞ্জীভূত অন্ধকারকে মুক্তি দেওয়ার জন্য। ঠিক সেই ভিনাস ফ্লাই ট্র্যাপের মতো কখন একটা কৌতূহলী শিকার তার ফাঁদের খুব কাছে চলে আসবে। সত্যি বলতে কি, এরপর থেকে পুরনো বাড়ির পাশ দিয়ে যেতে আমার 2 বার ভাবতে হবে। হ্যাঁ, কারণ এরপর থেকে রাতের বেলা কোনো পুরনো স্যাঁতসেঁতে আর নিস্তব্ধ ইমারতের পাশ দিয়ে হাঁটার সময় মানুষের মনে কি একবারও এই সন্দেহ জাগবে না যে ওই ইটের দেয়ালের ভেতর থেকে কেউ হয়তো নিঃশব্দে বাইরের দিকেই তাকিয়ে আছে, ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে ঠিক আপনার দিকে, দুঃখিত, ঠিক আমাদের দিকে। কারণ অন্ধকার কাউকে আলাদা করে চেনে না, সে শুধু শিকার চেনে।